নিকুঞ্জ নিকেতন, লেখক রাজীব কুমার দাস। আজ পর্ব 16। চলুন তাহলে শোনা যাক। আমরা সেদিন বসা ছিলাম ট্রেনের অপেক্ষায় চট্টগ্রাম রেল স্টেশনে। কক্সবাজার থেকে সকালেই রওনা দিয়ে চলে আসি। ঘোরাফেরা শেষে আর ভালো লাগছিল না। এদিকে পকেটের অবস্থাও অনেকটা টান টান, তবু দুই একদিন চলে যেত কোনো মতে। কখন কোন সমস্যায় পড়ি তাই বয়সের বিবেচনায় পকেট পুরোপুরি খালি করিনি আমরা। ফিরে যেতে হবে, সেজন্য সকলের মনটা কেমন যেন একটু বিচলিত। এই দিনগুলো ছিল একান্তই আমাদের, যেখানে আমরা ছাড়া আর কোনো কিছুর স্থান ছিল না, এমনকি আপনজনেরাও না। হাসি ঠাট্টা আনন্দ দিয়ে কিভাবে যে সময়গুলো চলে গেল বুঝে উঠতে পারিনি। এই ট্যুরটা আমাদের আরেকটু আপন করে তুলেছে, যেন একজন ছাড়া আমরা অন্যজন অচল। বলতে বলতে দিনগুলো কেটে যায় অনায়াসে। হাত পিটারে সমুদ্র দর্শন তখনও তাকে তৃপ্ত করেনি। ভোরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, সে শেষবারের জন্য সমুদ্র দেখে আসবে বলে বের হয়ে যায়। তার সাথে বের হয় নরেন্দ্রদা। দুজনে 1.5 ঘন্টা পরে ফিরি। তারপরে আমরা হালকা নাস্তা সেরে বিদায় নেই কক্সবাজার থেকে। পথে জ্যাম থাকায় সময়টা তুলনামূলক বেশি লাগে আসতে। লাঞ্চের পর কাউন্টার থেকে অনলাইনে কাটা টিকিট সংগ্রহ করে বসে গল্প করছি। সময় হয়ে আসছে অন্যান্য ট্রেনের, তাই লোক সমাগম কিছু বাড়ছে। হঠাৎ পেছন থেকে এসে একজন বলছে, আমাকে কি চিনতে পারেন আপনারা? বলতে পারেন আমি কে? আমরা সকলেই অবাক হয়ে তাকাই তার দিকে। লোকটার পরনে সাধারণ পাঞ্জাবি আর পায়জামা, সাদা চুলগুলো অগাছলা, আর বয়সটা আনুমানিক 65 কম বা বেশি হবে। এখন অপরিচিত মানুষকে বিশ্বাস করাটাও মুশকিল হয়ে গেছে, কিন্তু লোকটার বয়সের বিবেচনায় সেরকম মনে হয় না। তাছাড়া তাকে দেখে অসুস্থও মনে হয় না, কিন্তু নিজের বিষয়ে নিজেই জানে না, এটা বুঝে উঠতে পারছিলাম না। আমরা তাকে বসাই বেঞ্চিতে। জলের বোতলটা এগিয়ে দিতেই অনেকটা গিলে ফেলে, খাবেন কিছু? খিদা পেয়েছে আপনার? দুপুরে খেয়েছেন কিছু? মনে নাই, তবে পেটে ক্ষুধা নেই। আচ্ছা বলুন না, আমাকে চিনেন কিনা? সাথে আমার স্ত্রী ছিল, কিন্তু নামটা মনে পড়ছে না। আপনি কি অসুস্থ? আপনার কবে থেকে কিছু মনে পড়ে না বলুন তো? জানি না, তবে এটা মনে আছে আমার সাথে স্ত্রী আছে, কিন্তু কোথায় তা মনে নেই। রাস্তার ওপারে ছিলাম, তারপর এপারে আসি, আর তখনই ভুলে যাই। রেল স্টেশন দেখে ভাবলাম হয়তো আমরা কোথাও যাচ্ছি, তাই এখানে আসি, কিন্তু পরিচিত কাউকে দেখি না। আপনাদের বসে থাকতে দেখে ভাবলাম হয়তো আপনারা আমাকে চিনেন, তাই জিজ্ঞেস করেছি। অন্য কিছু ভাববেন না দয়া করে। আমি হারিয়ে গেছি, এখন কি করব ভেবে পাচ্ছি না। চলুন আপনাকে রেল পুলিশের কাছে দিয়ে যাই, ওনারা আপনার পরিচিতদের খুঁজে দিতে সাহায্য করবেন। আমরা ওনাকে কিছু বিস্কুট খেতে দিই, আর খাওয়া শেষ করার অপেক্ষা মাত্র। তারপর ওনাকে নিরাপত্তা অনুসন্ধান টিমের হাতে সুপার্দ করে দিলেই হয়তো তারা তাদের প্রচেষ্টায় লোকটার পরিচিতদের খুঁজে দিতে পারবে। কিছু দূরে লক্ষ্য করে দেখি একজন মহিলা এদিক সেদিক কি যেন খুঁজছেন, আবার কাউকে কিছু জিজ্ঞেস করছেন। বিষয়টা সারে আরও লক্ষ্য করলো, আর তখনই সে উঠে গিয়ে মহিলাকে কি যেন বলায় সে তড়িঘড়ি করে ছুটে এগিয়ে এসেছে, চোখ কান্নায় ডুবু ডুবু, আর চোখে মুখে ভয়ের একটা ছাপ। কিছুটা কাছে আসতেই কান্নায় জড়ানো কণ্ঠে হুমড়ি খেয়ে পড়লেন, আমি কি করি এই মানুষটাকে নিয়ে? তোমায় না বলেছি আমাকে না বলে কোথাও যাবে না? কোথায় গেলে? আমার মনে পড়েছে, এর নাম রসনারা, সে আমার স্ত্রী। আমি বলেছিলাম না আমার সাথে স্ত্রী আছে? তখন নামটা মনে ছিল না, এখন দেখা মাত্রই মনে পড়েছে। ওনার কি কোনো সমস্যা আছে? মানে আমাদের কাছে এসে উনি ওনার নামটুকু বলতে পারেনি, আর পরিচয়ও ভুলে গেলেন। এমন ভুলে যাওয়া মানুষ কখনো নজরে আসেনি, তাই একটু বিচলিত হয়েছিলাম। তুমি ওখানে বসো চুপটি করে, আমি আসছি। এই নাও ব্যাপার, নাও এটা পড়ো গিয়ে। উনি থাক না, এখানে সমস্যা কোথায়? আছে, সমস্যা আছে।
উনি কাছে থাকলে আমি আপনাদের কথার জবাবগুলো দিতে পারবো না ভাই। উনার নাম আশরাফুল ইসলাম। একটা সময় বেশ সুস্থই ছিলেন উনি। চাকরি করতেন একটা প্রাইভেট ফার্মে। আর শেষ বয়সে যখন চাকরি থেকে অবসর দিয়ে দিল, তখন জমানো টাকায় চলতে থাকে আমাদের সংসার। চাকরি নেই, তাই মাস শেষে বেতনও নেই। সারা জীবন কামাই রোজগার করে সঞ্চয় তেমন একটা করতে পারেননি। যতটুকু ছিল, একমাত্র ছেলে নওশাদকে গড়ে তুলতে পুরোটাই ব্যয় হয়। ছেলে আমার ইঞ্জিনিয়ারিং শেষ করে একটা প্রাইভেট ফার্মে জব করছিল। চাকরি পাওয়ার কিছুদিন পর তার বিয়ে হয়। যদিও মেয়েটা তার পছন্দের ছিল, আর একমাত্র ছেলের পছন্দ। তাছাড়া মেয়েটা দেখতেও সুশ্রী ও মানানসই। তাই মেয়ে দেখার পর আর না করতে পারিনি। আমাদের ছোট সংসার হাসি আনন্দে কেটে যাচ্ছিল। তারপর 2020 সালের ভয়াবহ করোনার কালো থাবা আমার একমাত্র ছেলে ও তার স্ত্রী সন্তান সহ সকলকে ছিনিয়ে নিয়ে যায়। আল্লাহর কাছে কত ফরিয়াদ করেছিলাম, কিন্তু রাব্বুল আলামিন সেটাই মর্জি ছিল। লাশটাও দাফন করতে পারিনি নিজেরা গিয়ে। প্রশাসনের লোকজন এসে লাশ নিয়ে যায়। তারপর একটা জানাজা শেষে দাফন করে দেয় ঝটপট। সমস্যাটা তখন থেকেই শুরু হয়। আর সে সময় থেকে ওনার মনে রাখার ক্ষমতা ক্রমান্বয়ে হারাতে থাকে। আমরা 14 দিন কোয়ারেন্টাইন শেষে যখন বাসা থেকে বের হই, তখন ওনাকে ডাক্তারের কাছে নেওয়া হয়। করোনার প্রভাব না কাটায় হাসপাতালগুলোতে ডাক্তাররা বেশি একটা আসতেন না, আর চেম্বার করাটাও ছিল নগণ্য। পরবর্তীতে ডাক্তার দেখার পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারেন উনি অ্যালজাইমার রোগী, যা কখনোই স্বাভাবিক হওয়ার নয়। শুধু যতদিন ওষুধ চলে উনি স্বাভাবিক থাকবেন। বর্তমানে আমাদের অবস্থা এতটাই বেগতিক যে কোনো রকম পেট চালিয়ে যাওয়া মুশকিল। তাতে ওষুধ কিনবো কিভাবে? এ শহরে আমাদের এক আত্মীয়র বাসায় ভরসা করে এসেছিলাম। কোনো কাজ যদি জুটিয়ে দিতে পারেন। বেশ কিছুদিন হয় এ বিষয়ে ওনাদের কোনো সাড়া পাই না। তারপর একদিন তারা বেশ বিরক্তি প্রকাশ করায় আমরা বের হয়ে চলে আসি। এত বড় দুনিয়ায় আমাদের যাওয়ার জায়গা নেই। একমাত্র ছেলে, তার বউ, সন্তান মারা গেছে, অথচ এই লোকটা কিছুই বলতে পারছে না এখন। আপনারা তাহলে থাকেন কোথায়? পাশের এলাকায় একটা বস্তি আছে, সেখানে 300 টাকা ভাড়া দিয়ে একটা ছাপরা পাই, সেখানেই থাকি। বস্তির ছেলেমেয়েরা পড়তে আসে, তাই তাদের কাছ থেকে যা পাই সেটা দিয়ে ভাড়া আর দুবেলার খাওয়া জুটে। ব্যবস্থাটা বস্তির লোকগুলোই করে দিয়েছে, কিন্তু উনাদের কথা মতো চলতে হয়, তাই একটু ঝামেলা আর কি। আর উনার ওষুধ বন্ধ আছে, তাই তো এই অবস্থা। সমস্যাটা দিন দিন বাড়ছে। আমার নিজের শারীরিক অবস্থাও বেশি একটা ভালো থাকে না যে কাজ করে রোজগার করব। বস্তির লোকগুলোর উপর ভরসা করে বেঁচে আছি। ভদ্রমহিলার কথায় আমরা সকলেই নীরব ভূমিকা পালন করছি। আমাদের সমাজে সমস্যাগুলো বাড়ছে দিন দিন, আর শেষ বয়সের অসহায়ত্ব যেন ব্যাধিতে পরিণত হয়েছে। এক একজনের সমস্যা এক এক ধরনের, শুধু পরিণামটা একই, অসহায়ত্ব। ইচ্ছে করে সকলের জন্য কিছু একটা করি, কিন্তু কিভাবে? আমারও তো একই অবস্থা এদের মতো। পকেটের টাকা যা আছে তাতে নিজেরই চলবে না, আর এদের সহায়তা করি কিভাবে? আমি তারপরও কিছু টাকা দিতে চাইলাম, মহিলা নিতে চাইছে না। পেটে ক্ষুধা, অথচ আত্মসম্মানের চাদরটা আজও আগলে রেখেছেন। তাদের সহযোগিতা করতে হলে উপায় একটাই, কিন্তু এভাবে একটা অপরিচিতকে কি ভরসা করা ঠিক হবে? জীবনে আর আছে কি যে হারিয়ে যাবে বা নষ্ট হবে? তার চেয়ে যদি কাউকে সহযোগিতা করতে পারি, তবে মনে করব যেন মানব সেবার একটা সিঁড়ি অন্তত পার করেছি। মানুষ মানুষের জন্য কথাটা তখনই বাস্তব হবে যখন কারোর জন্য ভালো কিছু করা হয়। দেরি না করে অবশেষে বলে ফেলি, আপনাদের যদি আপত্তি না থাকে তাহলে আমাদের সাথে আসতে পারেন। আমার বাড়িটা খালিই পড়ে থাকে, আপনারা এসে থাকবেন। আর আমার পেনশন যেহেতু আছে, আমি অন্তত 4টে ডাল ভাত আপনাদের দুবেলা খাওয়াতে পারবো।
আপনারা কি সকলেই চাকরি করেন? আপনাদের কত সুবিধা, পেনশন আছে। শেষ জীবনটা অন্তত আমাদের মতো অসহায় হয়ে থাকতে হয় না। চাকরি করতাম কোনো এক সময়, এখন অবসর গ্রহণ করেছি। আপনি ঠিকই বলেছেন, এই পেনশনের এই সুবিধা আছে বলেই মানুষ আজও সরকারি চাকরির প্রতি আগ্রহী। তা আপনি চাইলে আসতে পারেন। না থাক ভাইজান, আমরা আর কারো ওপর বোঝা হয়ে থাকতে চাই না। বাঁচবই বা কয়দিন, বাকি জীবনটা কেটে যাবে কোনো মতে। শুধু ভয় একটাই, আল্লাহ যদি তার আগে আমাকে নিয়ে যায় তখন এই লোকটার কি হবে। এটা ভাবলেই আর নিজেকে স্থির রাখতে পারি না। ভাই যখন বলেই ফেলেছেন, তাহলে ভাইয়ের বাড়িতে থাকতে সমস্যা কোথায়? ভাইয়ের পেনশনের টাকায় না হয় 4টে ডাল ভাত জুটে যাবে। আমাদের ট্রেনের আরও ঘন্টাখানিক বাকি আছে। আমার মনে হয় দেরি করা ঠিক হবে না। মহিলা কেমন যেন আমতা আমতা করে কিছুক্ষণ পর রাজি হয়ে যায়। আর রাজি না হয়ে উপায় কি? যে জীবনটা কাটাচ্ছে তাতে ভরসার মানুষ পাওয়া দুষ্কর। তাছাড়া তার একটা আশ্রয় দরকার, যেখানে তার স্বামী সুরক্ষিত থাকতে পারে তার মৃত্যুর পর। ওনারা দুজনে চলে যাওয়ার পর সারোয়ার অনিমেষ বলে উঠল, দাদা ভেবেচিন্তে বলেছেন তো? মুচকি হেসে, ভাবার কি আছে, ওনাদের জায়গায় আমরা হলে কি করতাম? ঈশ্বর দয়াময়, হয়তো তাদের নসিবে আমার সহযোগিতা ছিল বলেই তারা পাবে। তাছাড়া আমি হেরে গেলে তোমরা আছো না। কথাটা বলার সাথে সাথে সারোয়ার আর অনিমেষ একটা প্রশান্তির হাসি হেসে চুপ করে রইল। কিছুক্ষণ পর ভদ্রমহিলা একটা ছোট ব্যাগ নিয়ে হাজির হন স্বামী সহ। আমরা যথারীতি ফিরে আসি নিজ শহরে এবং অপেক্ষার পালা শেষে নিকুঞ্জ নিকেতনে ফিরে পায় আমাদের। বাসায় এসে তাদের একটা রুম সেট করার জন্য নারায়ণকে বলে দিই। নিস্তলার কোনার রুমটা দেওয়া হয় তাদের। চায়ের পর্ব শেষে আমরা সকলের কাছ থেকে বিদায় নেব, এমন সময় পিটারের মুখটা কেমন যেন মলিন। না চাইতেও যেন যেতে হবে তার বাড়িতে, যেখানে সে নিজেই নিজের আপনজনদের কাছে অপরিচিত। তার বিষয়ে কক্সবাজারে যাওয়ার আগেই ভেবে রেখেছিলাম, তাই আমার পাশের রুমটা যাওয়ার আগে বলে রাখি ঝাড় দিয়ে পরিপাটি করে রাখতে। মনমোহন সবকিছু গুছিয়ে নিয়েছে দেখছি। আমরা সকলে নিকুঞ্জ নিকেতনের গেটে দাঁড়ানো, আর বিদায় লগনে ভোরে দেখা হবে পার্কে সেই আশ্বাস দিয়ে বিদায় নিবে। এমন সময় পিটার মাথা নুয়ে ফিরে দাঁড়ালো যাওয়ার জন্য। পিটার, বাসায় কি তোমার জিনিসপত্র বেশি? কেন দাদা? বলছিলাম, আমার দাবার একজন পার্টনার প্রয়োজন। তোমাকে প্রতিদিন কল করে আনাতে পারবো না ভাই, তাই একেবারে চলে আসো নিকুঞ্জ নিকেতনে। কথাটার জন্য পিটার যেন অপ্রস্তুত ছিল, চকিত নয়নে অবাক হয়ে তাকিয়ে আছে। চলে গিয়েও থেমে যায় সারোয়ার আর অনিমেষ। সারোয়ারের চোখে মুখে উচ্ছ্বাস, কারণ সেও চাইছিল পিটার তার আপনজনদের কাছ থেকে ফিরে আসুক, যেখানে তার মূল্যায়ন নেই তারই সন্তানের কাছ থেকে। বের হয়ে আসুক এই অসুস্থ পরিবেশ থেকে পিটার। পিটার শুধু তাকিয়ে আছে, আর তার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে অশ্রু। মনমোহনকে কি তোমার সাথে দিব? দাদা, আপনার সমস্যা হবে না? কি হবে সেটা আমি বুঝবো, এখন যেটা বলছি সেটার উত্তর দাও। না, লাগবে না, আমি নিজেই পারবো সবকিছু গুছিয়ে নিতে। আমার মালামাল তেমন কিছু নেই, যা আছে সব ওদের দিয়ে আসবো। তাই করো। অযথা জিনিসপত্র এনে বোঝা বাড়িয়ে লাভ নেই, বরং তোমার নিত্য ব্যবহার্য আর যা কিছু আছে প্রয়োজনীয় সেগুলো নিয়ে চলে আসো। আজ রাত হয়ে গেছে, কাল সকালে সবকিছু নিয়ে চলে আসবে। এখন এসো, সকলে একসাথে ডিনারটা করে নিই। পরদিন যথারীতি আমাদের দেখা হয় পার্কে। এক রাউন্ড দেওয়ার পরে জমে যায় আড্ডা আর কক্সবাজারের স্মৃতিচারণ। সবেমাত্র ফিরেছি, তাই কক্সবাজারের গন্ধ গায়ে থাকবে হয়তো পুরো মাস জুড়ে। পিটার আসেনি আজ। সারোয়ারকে বলা হয় পিটারের বাসায় গিয়ে জিনিসপত্র গোছানোতে সহযোগিতা করতে। সে অনায়াসে রাজি হয়ে যায় আর বিদায় নেয় পিটারের বাসায় যাওয়ার উদ্দেশ্য নিয়ে। বেলা 12টায় পিটার আর সারোয়ার আসে বাসায় কিছু মালামাল নিয়ে। পিটারের জন্য বরাদ্দ করা হয়েছিল যে রুম, সেখানে তার মালামালগুলো নিয়ে যাওয়া হয়। পিটার যদিও হাসি খুশি, কিন্তু সারোয়ার
গম্ভীর হয়ে বসে আছে। কি হয়েছে সারওয়ার, এত গম্ভীর কেন? ওখান থেকে ফিরতে কোনো ঝামেলা হয়েছে নাকি? দাদা, আপনি কি বিষয়গুলো আঁচ করতে পেরেছিলেন? কি হয়েছে সেটা বলে ফেলো আগে। মনমোহন বাবু, আপনি পিটার জিনিসগুলো রুমে নিয়ে রাখুন তো। আর পিটার, তুমি তোমার রুমটা গুছিয়ে নাও। আমি একটু বসি তোমাদের সাথে। না, তোমার বসা লাগবে না। আগে গিয়ে রুম গোছাও, তারপর বসে আরাম করবে। মন খারাপ করে লাভ নেই, আগে যাও। কি হয়েছে সারওয়ার, খুলে বলো তো দেখি। গতকাল রাতে পিটার বাসায় ফিরলে তার ছেলে ও বউ বেশ ঝামেলা করে। কথাগুলো পিটারের নাতনির কাছ থেকে জানতে পারলাম। সকালে নাস্তাটাও অফার করেনি তারা। কক্সবাজার থেকে যেগুলো নাতনির জন্য কিনে এনেছিল তা দেওয়ার পর ছেলের বউ সেগুলো ছুঁড়ে ফেলে দেয়। পিটার বাক্স গোছগাছ করছে বলে আবার ফিরে এসে বলে, আবার কতদিনের জন্য নাটক করবেন? একবারে চলে গেলেই তো পারেন। কথাটা শোনার পর পিটার নড়ে চড়ে বসে, তারপর জিনিসগুলো নিয়ে সোজা চলে আসে। পথে একটা চায়ের দোকানে বসে হালকা নাস্তা করি, এই আর কি। আমি বিষয়গুলো আগে থেকেই বুঝতে পারি, আর সেজন্যই তো রুমটা গুছিয়ে রেখেছিলাম। সবই নিয়তি, বুঝলে? এটার বাইরে আমরা কেউই না। আমাদের আলোচনার মাঝে পিটার এসে উপস্থিত। কাছে বসে মাথা নুয়ে চুপচাপ বসে আছে, যেন একটা করুণার পাত্র। তার মুখের দিকে তাকিয়ে কিছু বলবো সেই সাহসটুকু নেই আমার। এরই মধ্যে অনিমেষও এসে হাজির আমাদের সমাবেশে। নরেন্দ্রদা বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থেকে পিটার সামনে প্রশ্ন তুললেন। পিটার, এখন কি করবে ভেবেছ? আমি জানি না দাদা, আপনিই বলে দিন কি করার আছে আমার। আমাদের বলার কিছু নেই, সিদ্ধান্তটা একান্তই তোমার। দাদা যখন পরিবারের প্রয়োজন ছিল আমি সামনে ছিলাম, সন্তানদের দাঁড়ানোর প্রয়োজন ছিল আমি হাত ধরেছিলাম, যার যখন প্রয়োজন আমি ছিলাম। অথচ যখন আমার প্রয়োজন তখন আশেপাশে তাকিয়ে দেখি কেউ নেই। পরিচিতদের তখন অচেনা হতে দেখি। যা ঘটে গেছে তা নিয়েই পড়ে থাকবে, নাকি সেগুলো ভুলে গিয়ে সামনে এগিয়ে যাবে? আপন মানুষগুলো আপন হতে অনেক সময় লাগে, কিন্তু অচেনা হতে মুহূর্তই যথেষ্ট। তাই জীবনের গুরুত্ব বোঝার চেষ্টা করো। কোনো একজন একদিন একটা কথা আমায় বলেছিল, যা আজ তোমায় বলি। যদি কষ্টের চেয়ে মানুষের গুরুত্ব বেশি থাকে তাহলে কষ্টকে ভুলে যেও। আর যদি মানুষের চেয়ে কষ্টের গুরুত্ব বেশি হয় তাহলে মানুষগুলোকে ভুলে যাও। দেখবে জীবনের আফসোসগুলো বয়ে বেড়াতে হবে না। আমরা তোমার সাজেশন দিতে পারি, কিন্তু সমাধান তোমাকেই বের করে নিতে হবে। আমি তো কম্পিউটারের কোনো বিষয় না যে শিফট ডিলিট করলেই সব শেষ হয়ে যাবে, মুছে যাবে মেমোরি থেকে। আমি চেষ্টা করি, কিন্তু চাইলেও পারি না দাদা, হয়ে ওঠে না। পারতে হবে, পারা উচিত। শোনো, আমাদের প্রত্যেকের পারিবারিক সমস্যা আছে কম বেশি। কেউ সন্তানদের মাঝে সমস্যা অনুভব করে, আবার কেউ সমস্যা অনুভব করে পরিবারের অন্যদের মাঝে। প্রত্যেকের সমস্যাগুলো কিন্তু এক না। এই যেমন আশরাফ সাহেবের কথাই ধরো, তার সমস্যা সন্তান বা পরিবার নয়, সমস্যা তার পরিস্থিতি। এভাবে বিভিন্ন প্রকারের ঝামেলা নিয়েই আমাদের শেষ বয়সীদের জীবনযাপন। এখন আমরাই যদি এগুলোকে আগলে রাখি তাহলে বাঁচবো কিভাবে? তুমি সেই কবিতাটা শোনোনি? কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তাহা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। যদি ভুলতে না পারো তাহলে নরক যন্ত্রণায় নিজেই ভুগবে। তুমি অনেক সৌভাগ্যবান যে জীবন আরেকবার সুযোগ দিয়েছে, সেটাকে কাজে লাগাও। এ দেশের মোট জনসংখ্যার প্রায় 1/3 আমাদের মতো প্রবীণ, যারা জীবনের সুযোগের অভাবে মানবেতর জীবনযাপন করে। তাই আমি বলবো, অতীতটা ভুলে গিয়ে যে কয়টা দিন আছে ভবিষ্যতের, তাকে স্বর্গময় করে তোলো। আর দেখিয়ে দাও এই সমাজকে যে প্রবীণরা পৌঁছে যায়নি, শুধু জীবনটা বার্ধক্যে পৌঁছে গেছে, মনটা নয়।